আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এত মানুষের মধ্যে সামনে পিছনে এতক্ষণ খেয়াল করেনি খালেদ সাহেব। বাড়ি থেকে আনিত ব্যাগগুলো কাঁধের পিঠে চড়িয়ে আর এক হাত মেয়ের হাত ধরে ভিড় ঠেলে হাঁটছিল সে। আর চৈত্রীও শরীর বেশ ক্লান্ত। সারা রাতে ঘুম হয়নি একটুও। একে তো নতুন স্থান, তার উপর লঞ্চ, তাই হয়তো চোখ দুটোতে ঘুম ধরা দেয়নি কাল। ক্লান্ত শরীর নিয়ে সে মাথা নিচু করেই হাঁটছিল চৈত্রও। তাই এতক্ষণ তাদের চোখে পড়েনি নির্ময়কে। এই অপরিচিত স্থানে অপরিচিত মানুষের ভিতরে হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে মাথা তুলে সামনে তাকালো খালেদ সাহেব এবং চৈত্রী। এতদিন পর নিজের প্রিয় পুরুষকে চোখের সামনে দেখে যেন চৈত্রীর দুর্বল নেত্রদয় সবল হলো একটু। তবে এই সময় হঠাৎ নির্ময়কে এই স্থানে দেখে বেশ অবাক হলেন খালেদ সাহেব, যদিও সেটা বুঝতে দিলেন না কাউকে। দুই অস্থে একটু হাসি ফুটিয়ে তুলে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আরে, নির্ময় যে এই সময় এখানে? অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। সেই তো কাল আসার সময় বলেছিল যে সে ঢাকা আসছে, আবার রাতেও বলেছে। তাই তো নির্ময় তাদের নিতে সকাল সকাল সদরঘাট এসে দাঁড়িয়ে আছে। যদিও চৈত্রী তাকে বারবার করে বারণ করে দিয়েছিল এখানে আসতে, কিন্তু নির্ময় কি আর কথা শোনার লোক? সে আসবে মানে আসবেই। আর এসেও পড়েছে। এখানে এসে দেখা করা আর মাত্র কিছু সময় পর ভার্সিটিতে গিয়ে একসাথে দেখা করার মধ্যে পার্থক্যটা কি বোধগম্য হচ্ছে না চৈত্রীর। একটু পর তো তারা ভার্সিটিতে যেতই। তা নয় এখানে এসে এখন তার বাবার সামনে প্রশ্নের সম্মুখীন হয়ে গেল দুজনেই। ঢকিল চৈত্রী। নির্ময় কি এখন তার বাবাকে বলে দিবে যে সে নির্ময়কে বলেছে তারা ঢাকায় আসছে, তাই নির্ময়ও লাফাতে লাফাতে এই সকালে এখানে এসেছে? নির্ময় একবার তাকালেও চৈত্রীর চিন্তিত মুখশ্রীর পানে। অতঃপর খালেদ সাহেবের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, মা বলল আপনারা আসছেন, তাই নিতে এসেছি আপনাদের। খালেদ সাহেবও হাসলেন, বললেন, আহা, বাবির আবার তোমাকে এতটা কষ্ট দেওয়ার কি প্রয়োজন ছিল? আমরা নিজেরাই তো চলে যেতে পারতাম। নির্ময় খালেদ সাহেবের কাঁধ থেকে একটা ব্যাগ খুলে নিল, বলল, তবুও আমি না হয় এলাম আপনাদের সাহায্য করতে একটু। চঞ্চল ভাই তো আসতে পারবে না, সে তো থাকে এখান থেকে অনেকটা দূরে। তার উপর তার অফিস আছে আবার 8টার দিকে। খালেদ সাহেবও আর কিছু বলল না। মেয়ের হাত ধরে হাঁটতে সেও হাঁটতে শুরু করলো নির্ময়ের পিছু পিছু। একটু পথ এসেই দাঁড়িয়ে পড়লো নির্ময়। ফিরে তাকালো চৈত্রী চুপসানো মুখশ্রীর দিকে। অতঃপর খালেদ সাহেবের দিকে ফিরে তাকিয়ে বলল, কাকা, কিছু খেয়ে নিলে ভালো হতো না? ধীরে ধীরে শহরে যানবাহনের চাপ বাড়ছে, আমাদের যেতে যেতে দেরি হবে কিছুটা। এর মধ্যে মধ্যে আবার জ্যামে পড়লে তো কথাই নেই। খালেদ সাহেবও সায় জানালেন নির্ময়ের কথায়, বললেন, হ্যাঁ, ঠিক বলেছ। তাছাড়া মেয়েটাও কাল থেকে তেমন কিচ্ছু খায়নি, ওকে এখন খাওয়ানোর দরকার। খালেদ সাহেবের কথা শুনে নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে। তার চুপসানো মুখশ্রীটা আরো চুপসে গেল যেন। চোখ মুখে ফুটে উঠলো কিছুটা ভয়ের ছাপ। তবে নির্ময় কিছুই বলল না তাকে। খালেদ সাহেবের সামনে কিছু বলে আবার কোন বিপদে পড়বে সে? চৈত্রী থেকে দৃষ্টি সরিয়ে সে আশেপাশে রেস্টুরেন্ট খুঁজলো। কিছুক্ষণ পর পেয়েও গেল একটি রেস্টুরেন্ট। ছোটখাটো রেস্টুরেন্টটা, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এমনি এই সদরঘাট এলাকার কিছু হোটেলে গেলে আরো সেখানকার পরিবেশ দেখলে তো খাওয়ার আগে বমি আসে। সে যাই হোক, তারা ঢুকলো রেস্টুরেন্টের ভিতরে। ব্যাগগুলো একটি টেবিলের একপাশে রেখে তারা তিনজন বসলো টেবিলটায়। খালেদ সাহেব আর চৈত্রী এক পাশে আর নির্ময় এক পাশে। নির্ময় তাকালো তাদের দিকে, বলল, কি খাবেন কাকা, বলুন, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। খালেদ সাহেব উত্তর দেওয়ার আগেই আগ বাড়িয়ে উত্তর দিল চৈত্রী। বেশ উৎসুক কণ্ঠে বলল, পিৎজা খাবো, পিৎজা। নির্ময় দাঁতে দাঁত চেপে তাকালো চৈত্রীর দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, কাল সারা রাতে তেমন কিছু খাওনি নাকি? এখন এই সকালে আবার খাবে পিৎজা? পেটে সমস্যা হবে। পিৎজা বাদ দিয়ে অন্য কিছু খাও। চৈত্রী মানল না। সে যখন বলেছে পিৎজা খাবে, পিৎজা তো আজ খেয়েই ছাড়বে। বাবার দিকে তাকালো চৈত্রী, বলল, বাবা, আমি পিৎজা খাবো। সেই কবে একবার খেয়েছিলাম, আর খাইনি। নির্ময় তাকালো চৈত্রীর দিকে, বলল, আমাদের বাড়ির ওই দিকে তো এগুলো পাওয়া যায় না, তাই খাওনি। এখন যখন ঢাকায় এসেছো, যখন ইচ্ছা খেতে পারবে এসব। তাই পরে খেও পিৎজা, এখন সকাল সকাল ওসব খেতে হবে না। চৈত্রী পাশ ফিরে তাকালো বাবার দিকে, আবদারি কণ্ঠে বলল। বাবা। খালেদ সাহেব সায় জানালেন চৈত্রীর আবদারে। নির্ময়ের দিকে হেসে বললেন, থাক, মেয়েটা যখন খেতে চেয়েছে খাক, তুমি অর্ডার করে দাও একটু। নির্ময় কটমট করে তাকালো চৈত্রীর পানে। এ মেয়ে যা বলবে করেই ছাড়বে। খালেদ সাহেবের সামনে এখন কিছু বলাও যাচ্ছে না একে। কিছু বললে আবার কি না কি মনে করে। দাঁতে দাঁত চেপে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো নির্ময়। চৈত্রীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েই ডাক দিল ওয়েটারকে।
দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে কিছুটা, তবুও এই শহুরে পরিবেশটাই যেন কেমন গরম আবহাওয়া, গরম বায়ু, চারিদিকে কেমন একটা গরম গরম পরিবেশ। চৈত্রী হলে নিজের রুমে নিজের জন্য বরাদ্দকৃত বিছানায় বসে আছে গুটিসুটি মেরে। এখানের কাউকেই সে চিনে না, জানে না। ভিতরে ভিতরে কেমন একটা ভয় ভয় লাগছে তার। রুমমেট গুলো ভালো হয় নাকি খারাপ কে জানে। সে টিভিতে, নাটকে, সিনেমাতে দেখেছে এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ের রুমমেটরা ভালো হয় না। তারা কাউকে দুর্বল দেখলে তার উপর আরো চড়াও হয় বেশি। আর সে তো দুর্বলই। শহরের হালচাল সে বোঝে না কিছুই। নতুন নতুন শহরে এসেছে কেবল। এর আগে তার ঢাকায় আসা হয়নি তেমন একটা। তার উপর বাড়ির কথাও তার মনে পড়ছে বেশ। পরশুও এই সময় সে বাড়িতে ছিল মায়ের গলা জড়িয়ে, আর আছে এত দূরে, যেখানে থেকে চাইলেই সে দেখতে পারবে না বাবা মায়ের মুখটা। মা কেমন আছে কে জানে, কাঁদছে নিশ্চয় খুব। যদিও একটু আগেও চামেলি বেগমের সাথে কথা হয়েছে চৈত্রীর। সে বারংবার মেয়েকে বলেছে সে ভালো আছে, কান্নাকাটি করছে না একদম। কিন্তু চৈত্রী ঠিক জানে তার মা তার জন্য কেঁদে কেটে বুক ভাসাচ্ছে প্রতি মুহূর্তে। শুধু মুখেই বলছে সে ভালো আছে। বাড়ির কথা ভাবতে ভাবতেই চোখ দুটো ভরে উঠল চৈত্রীর। খালেদ সাহেবও মেয়েকে হলে তুলে দিয়ে চলে গেছে চঞ্চলের কাছে, আর বলে গেছে কাল চঞ্চলকে নিয়ে আসবে। নির্ময়টাও হয়েছে, সেই যে ওকে হলে তুলে দিয়ে চলে গেল, আর দেখা নেই তার। আসলে এই লোকটা ভীষণ বদ, একদম খেয়াল রাখে না ওর। যার জন্য এত কিছু করলো, ঢাকা পর্যন্ত চলে এলো, সেই ওকে একা ফেলে চলে গেল। খোঁজও নিচ্ছে না একটুও। চৈত্রীর ভাবনার মধ্যেই কর্কশ কণ্ঠে বেঁচে উঠল তার মোবাইলটা। বিছানার উপরেই রাখা ছিল সেটা। হাত বাড়িয়ে সে হাতে নিল মোবাইলটা। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল নির্ময়, নির্দয় নির্ময় নামটা। ঠোঁট পাকালো চৈত্রী। এতক্ষণে তার কথা মনে পড়েছে এই লোকের। মনের মধ্যে কিঞ্চিত রাগ থাকলেও চৈত্রী ধরল কলটা। কানের কাছে মোবাইলটা নিয়ে নম্র কণ্ঠেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। নির্ময় কথা বাড়ালো না বেশি, শুধু বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার হলের সামনেই আছি, বাইরে এসো। চৈত্রী মুখ বাঁকালো, বলল, পারবো না। ভ্রু কুচকালো নির্ময়, বলল, এই না শব্দটার ব্যবহার ছাড়া তুমি কি কোনো কাজ করতে পারো না চৈত্র? তাড়াতাড়ি বাইরে এসো, অপেক্ষা করছি আমি। আসবো না আমি। চৈত্র, ভুলে যেও না এখন কিন্তু তুমি আমার হাতের কাছে আছো। তাই একবার যদি এই না বোধক কোনো শব্দ আমি তোমার মুখ থেকে উচ্চারিত হতে শুনি, থাপ্পড়ে একদম গাল লাল করে দেবো। চৈত্রী কানের কাছ থেকে মোবাইলটা নামালো। ছোট ছোট চোখে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, আসি আমি। খানিক বাদেই চৈত্রী বেরিয়ে এলো বাইরে। নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল সে, বলল, ডেকেছেন কেন? নির্ময় তাকালো চৈত্রীর পানে। এই মেয়েটার মধ্যে কি এমন আছে জানা নেই নির্ময়ের। তবে সে এইটুকু বেশ ভালো জানে যে ছোটবেলা থেকেই এই মেয়েটাকে তাকে তার দিকে টেনে রাখে খুব করে। শৈশবে রাখতো ভালো লাগায়, আর বড় হয়ে রেখেছে ভালোবাসায়। কি আছে এই মেয়ের মুখশ্রীতে, যে মুখশ্রীর দিকে সে সারাদিন তাকিয়ে থাকলেও তার তৃষ্ণা মেটে না, বরং বেড়ে যায় আরো। নির্ময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো চৈত্রীকে। আচ্ছা, মেয়েটার কানের গোড়া থেকে দুই একটা চুল বেরিয়ে নেই কেন? মেয়েটা বড্ড শক্ত করে বেঁধে রেখেছে তার চুলগুলো। কি হতো যদি একটু ঢিলা ঢিলা খোটা করতো? ছোট ছোট চুলগুলো মৃদু বাতাসে উড়ে আছড়ে পড়তো চৈত্রীর ললাটে। নির্ময় হাত বাড়িয়ে পরম যত্নে চুলগুলো গুঁজে দিত চৈত্রীর কানের গড়ায়। লজ্জায় লাল হয়ে উঠতো চৈত্রীর মুখশ্রী। নিজের ভাবনার উপর নিজেই হাসলো নির্ময়। এক পা বাড়িয়ে চলে গেল চৈত্রীর কিছুটা কাছে। হাত বাড়িয়ে চৈত্রীর বাঁধা চুলগুলো থেকে এক গোছা চুল বের করে এনে ফেললো চৈত্রীর ললাটে। ভ্রুকুচকে তাকালো চৈত্রী, সেদিকে পাত্তা দিল না নির্ময়। আলতো হেসে পরম যত্নে সে চুলের গোছাখানে নির্ময় গুজে দিল চৈত্রীর কানের গোড়ায়। অতঃপর মৃদু কণ্ঠে বলল, চলো হাঁটি একসাথে। চৈত্রী হাঁটবে কি? সে ডাব ডাব করে তাকিয়ে আছে নির্ময়ের দিকে। এই লোক কি পাগল টাগল হয়ে গেছে নাকি? বাঁধা চুলগুলো থেকে এক গোছা চুল বের করে গুজে দিল কানের গোড়ায়। তার চুল কি কানের গোড়ায় গোজার মতো ছোট চুল নাকি? তার চুলের মধ্যে তো কাটা ছোট চুল নেই, সব বড় বড় চুল। এখন এই বেঁধে রাখা চুলের মধ্যে কানের গোড়ায় গোজা এক গাছি লম্বা কোমর অব্দি চুল, এটা কি নতুন কোনো চুলের স্টাইল নাকি? বোধগম্য হচ্ছে না চৈত্রীর। চৈত্রীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাড়া দিল নির্ময়, বলল, কি হলো, চলো আজ আমরা একসাথে হাঁটি। চৈত্রী আর না করলো না। ধীরে সুস্থে হাঁটতে শুরু করলো নির্ময়ের পাশে পাশে। নির্ময় হাঁটছে আর আর চোখে তাকাচ্ছে চৈত্রীর পানে। মেয়েটার চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কি হয়েছে মেয়েটার? নির্ময়ের মনে পড়লো এই বিশ্ববিদ্যালয়ে আসার পর তার প্রথম দিকের ঘটনাগুলো, রুমমেটদের খারাপ ব্যবহারের কথা। তবে চৈত্রীও কি এই পরিস্থিতির শিকার? তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়, বলল, কি হয়েছে? রুমমেটরা কিছু বলেছে? ডানে বামে মাথা নাড়ালো চৈত্রী, বলল,
না, তাহলে মন খারাপ কেন? এমনি কিছু না। বাড়ির কথা মনে পড়ছে? চৈত্রী মাথা নুইয়ে হেঁটে চললো, শুধু উত্তর দিল না কোনো। নির্ময় বুঝলো চৈত্রীর মনের কথা, মনের অবস্থা। তারও তো প্রথম প্রথম বাড়ি ছেড়ে এসে খারাপ লেগেছিল ভীষণ। বাবা, মা, বোন আর চৈত্রীকে মনে পড়েছিল খুব। নির্ময় হুট করে নিজের স্থান থেকে সরে চৈত্রীর সামনে গিয়ে দাঁড়ালো। চৈত্রী মাথা নুইয়ে হাঁটছিল বিদায় সে খেয়াল করেনি নির্ময়কে। 2 পা সামনের দিকে বাড়াতেই সে ধাক্কা খেলো নির্ময়ের সাথে। নুইয়ে রাখা তার মাথাটা সোজা গিয়ে ঠেকলো নির্ময়ের বুকে। বিরক্ত হলো চৈত্রী। মাথা তুলে তাকাতেই সে দেখতে পেল নির্ময় হেসে তার দিকেই তাকিয়ে আছে। বিরক্তি আরো বেড়ে গেল তার। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, নিজের জায়গা থেকে সরে এসে এভাবে রাস্তার মাঝখানে খাম্মার মতো দাঁড়িয়েছেন কেন নির্ময় ভাই? নির্ময় হাসলো, বলল, তোমার সাথে ধাক্কা খেতে এসে থেকে তো একটা বারের জন্য জড়িয়ে ধরনি আমায়। এলোমেলো দৃষ্টি ফেলল চৈত্রী। এই ব্যাটার তো লজ্জা শরম বলতে কিছু নেই। এখন মাঝ রাস্তায় ওর লজ্জা শরম নিলামে তোলার ধান্দায় আছে নিশ্চয়ই। চৈত্রী আশেপাশে তাকালো, অতঃপর নির্ময়ের পাশ কাটিয়ে হাঁটা শুরু করলো সামনের দিকে। নির্ময় হাত টেনে ধরলো চৈত্রীর। চৈত্রী অপ্রস্তুত হয়ে পড়লো। বিকেলের সময় হওয়ায় আশেপাশে মানুষ রয়েছে বেশ, তার মধ্যে এই বান্দা হাত ধরে টানাটানি শুরু করেছে। চৈত্রী হাত ছাড়ানোর চেষ্টা করলো নির্ময়ের হাতের মুঠো থেকে, কিন্তু পারল না। নির্ময় আরো শক্ত করে ধরলো চৈত্রীর হাতটা। আলতো হেসে বলল, চলো হাত ধরে হাঁটি। চৈত্রী এমনি মফস্বলের মেয়ে। এই শহুরে মেয়েদের মতো ভাবভঙ্গি তার মধ্যে খুবই কম। শহরে যেখানে বন্ধুত্ব সম্পর্কধারী নারী পুরুষ রাস্তা থেকে হাজার মানুষের মধ্যে হেঁটে যেতে লজ্জাবোধ করে না, সেখানে এই অল্প স্বল্প মানুষের মধ্যে তার প্রিয় পুরুষটার একটু হাত ধরে যেন লজ্জায় মরি মরি অবস্থা। এর মধ্যে দৃষ্টি ফেলল চৈত্রী, বলল, লাজ লজ্জা বিসর্জন দিয়েছেন নাকি? এভাবে রাস্তার মতো হাত ধরে রেখেছেন, আবার বলছেন হাত ধরে হাঁটবেন? নির্ময় হাসলো। চৈত্রীর হাত টেনে সামনের দিকে নিয়ে যেতে যেতে বলল, ভাবছি সামনের মাসে একটা বাসা রাখবো, তারপর সেখানে তোমাকে নিয়ে উঠবো। বিয়ে ছাড়াই তোমাকে নিয়ে থাকবো সেখানে। ব্যাপারটা কেমন হবে বলো তো? থমকে দাঁড়ালো চৈত্রী। গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে। নাক মুখ কুঁচকে বলল, আপনি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন নির্ময় ভাই। বিয়ে ব্যতীত এক বাড়িতে ছি ছি ছি। দুষ্টু হাসলো নির্ময়। আবারও চৈত্রীর হাত টেনে হাঁটতে হাঁটতে বলল, শুধু তোমার জন্য। চৈত্রী আর কিছু বলল না, শুধু কটমট করে শুধু একবার তাকালো নির্ময়ের দিকে। দিন দিন এই পুরুষ যেন অসভ্যতার সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে। জনসম্মুখে কি সব কথা, ছি ছি। কান গরম হয়ে উঠেছে চৈত্রীর। নির্ময় হাঁটতে হাঁটতে চৈত্রীর দিকে ফিরে তাকালো। ভ্রুকুচকে ভালোভাবে দেখলো চৈত্রীর মুখশ্রী, অতঃপর বলল, তোমার কপালে কানের গোড়ায় গুজে রাখার মতো ছোট চুল নেই কেন? কারণ আমি চুল কাটিনি। নির্ময় চোখ ছোট ছোট করে তাকালো চৈত্রীর দিকে, বলল, অমন ছোট ছোট চুল পেতে হলে চুল কাটতে হয় বুঝি? জি, নয়তো এই বড় বড় চুলের মধ্য থেকে কপালের ওপর কানের গোড়ায় গুজে রাখার মতো চুল কি আকাশ থেকে টপকাবে? কোথা থেকে অমনভাবে চুল কাটতে হয়? পার্লার থেকে। নির্ময় ঠোঁট গোল করে উত্তর দিল। ও, দুজন হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে নির্ময় হুট করেই বলল, বাদাম খাবে, ঝালমুড়ি নাকি ফুচকা খাবে? চৈত্রী হাত উঁচিয়ে গুনতে শুরু করলো। আঙুল গুনে গুনে বলল, বাদাম, ঝালমুড়ি, ফুচকা, 3টে খাবো। ঠোঁট কামড়ে হাসলো নির্ময়, বলল, এর জন্যই তোমাকে আমি একটাও খাওয়াবো না। চটে গেল চৈত্রী, কটমট করে বলল, খাবেন না যখন তখন বললেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। চৈত্রী হাত ছাড়িয়ে নিল নির্ময়ের হাতের বাঁধন থেকে, গাল ফুলিয়ে বলল, আমি যাব না আপনার সাথে। একটা নির্দয় নির্মম লোক কোথাকার। নির্ময় ঠোঁট প্রসারিত করে হাসলো। আবারও চৈত্রীর হাত ধরে বলল, তুমি এতটা পেটুক জানা ছিল না তো। যাক, তোমাকে আজ 3টাই খাওয়াবো, দেখি তুমি কতটা খেতে পারো। কপট রাগ দেখালো চৈত্রী, বলল, খাবো না আমি। মৃদু হাসলো নির্ময়, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, তাহলে চুমু খাবে? তড়িৎ গতিতে চৈত্রী তাকালো নির্ময়ের দিকে। এই পুরুষ এতটা লাগামহীন ঠোঁট কাটা বেশরম কবে থেকে হলো? ঠোঁট কাটা হয়েছিস তো ভালো কথা, একটু কম ঠোঁট কাটাও তো হতে পারতিস। এভাবে জনসম্মুখে লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে চৈত্রীর। আশেপাশে মানুষের অভাব নেই, তারা কেউ যদি শুনে নেয় এসব কথা কি ভাববে? চৈত্রী ঢাকায় এসেছে, এখনো একদিনও সম্পূর্ণ হয়নি, এর মধ্যেই এই ঠোঁট কাটা লোক তার নির্লজ্জতা দেখাতে শুরু করেছে। বাকি দিনগুলো কি করবে কে জানে। এই লোক যে এতটা বেশরম নির্লজ্জ হয়ে উঠেছে, জানলে না এত পড়াশোনা করতো চৈত্রী, আর না ঢাকায় আসতো। নিজের লজ্জা পাওয়ার পথ নিজে তৈরি করেছে সে। চৈত্রী কটমট করে তাকালো নির্ময়ের দিকে, দাঁতের দাঁত চেপে বলল,
বেশরম পুরুষ মানুষ, জনসম্মুখে চুমু খাওয়ার কথা ফের মুখে আনলেও ঠোঁট দুটো একদম সেলাই করে দিব। নির্ময় একটু ঝুঁকলো চৈত্রীর দিকে, মৃদু কণ্ঠে বলল, আচ্ছা আর বলবো না চুমু খাওয়ার কথা, এরপর থেকে খেয়ে দেখাবো। ভরকে গেল চৈত্রী। নির্ময়কে হঠাৎ তার দিকে ঝুঁকতে দেখে বক্ষাবরণের ভিতরে স্থান পাওয়া ছোট্ট হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল তড়িৎ গতিতে। চোখ মুখে নেমে এলো এক রাশ লজ্জা, সংকোচ আর জড়তা। নির্ময় হাসলো, দুর্বোধ্য সে হাসি। চৈত্রী চোখ ছোট ছোট করে তাকালো নির্ময়ের মুখ পানে। নির্ময় এক হাত উঁচিয়ে টোকা মারলো চৈত্রীর কপালে, ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, আমি অতটাও নির্লজ্জ নই যে জনসমক্ষে চুমু খাবো আমার ব্যক্তিগত নারীকে। আমি আমার ব্যক্তিগত জিনিসগুলোকে ব্যক্তিগত রাখতে জানি, বুঝছো মেয়ে? কথাটা শেষ করে সোজা হয়ে দাঁড়ালো নির্ময়। চৈত্রীর হাত টেনে নিয়ে যেতে লাগলো সামনেই কিছু জায়গা জুড়ে স্থান পাওয়া ফুচকার দোকানের দিকে। চৈত্রীর আর সেদিকে খেয়াল কোথায়? এতক্ষণ নির্ময়কে বেশরম নির্লজ্জ বলে বলে মুখে ফেনা তুলে এখন সে নিজেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের প্রিয় পুরুষের নির্ময়ের পানে। নির্ময় চৈত্রীর হাত টেনে তাকে নিয়ে বসালো ফুচকার দোকানের একটা ছোট টুলে। ফুচকাওয়ালার দিকে তাকিয়ে বলল, ঝাল কম দিয়ে 1 প্লেট ফুচকা দিবেন। নির্ময়ের কথার মাঝখানে ফোরম কাটলো চৈত্রী। ফুচকাওয়ালার দিকে তাকিয়ে পড়ল। না, ঝাল একটু বেশি দিবেন। কথাটা শেষ হতেই নির্ময় অগ্নিদৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। নির্ময়ের দৃষ্টির সম্মুখে চুপসে গেল চৈত্রী, আর কিছু বলল না সে। দাঁতের দাঁত চাপলো নির্ময়। ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, ঝাল কম দিবেন মামা, এর ঝাল বেশি দিতে বলে তারপরে ফুচকা খাওয়া শেষে ঝালে জ্ঞান হারানোর মতো একটা ভং ধরে আমাদের বিপদে ফেলে। চোখ ছোট ছোট করে চিন্ময়ের দিকে তাকালো চৈত্রী, কিছুটা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো, একদম বাজে কথা বলবেন না নির্ময় ভাই। আমি আবার কবে ফুচকায় ঝালকে অজ্ঞান হওয়ার ভং করে আপনাকে বিপদে ফেলেছিলাম? নির্ময় একটা টুল টেনে বসতে বসতে বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মৃতি এত দুর্বল হওয়া দৃষ্টিনন্দন নয়, মনে করার চেষ্টা করো। চৈত্রী চাপ প্রয়োগ করলো নিজের মস্তিষ্কে। মনে পড়লো সেই ঈদের দিনের ঘটনা। ঈদের দিন তারা সবাই ঘুরতে ঘুরতে নিজেদের এলাকা রেখে অন্য এলাকায় চলে গিয়েছিল। অবশ্য নিজেদের এলাকা ছাড়িয়ে ওই এলাকায় নতুন একটা পার্ক স্থাপন করা হয়েছে। সেটা দেখতেই চৈত্রী, নির্ময়, নিহা আর চঞ্চল দল বেঁধে গিয়েছিল। সেখানে গিয়ে পার্কের মধ্যে একটা ফুচকার দোকান দেখেই হামলে পড়েছিল চৈত্রী আর নিহা। পৃথিবী উল্টে গেলেও ফুচকা তাদের যাই চাই। যেমন ভাবনা তেমন কাজ। কড়া করে ঝাল দিয়ে 2 নারী 2 প্লেট ফুচকা নিল, খেয়েও নিল গপাগপ। চঞ্চল আর নির্ময়কে একবার সাধেও নি খেতে, কিন্তু খেয়ে দিয়েই বেঁধেছিল ঝামেলা। কড়া ঝালে চোখ মুখও কড়া লাল হয়ে উঠেছিল তাদের, জিহ্বা যেন জ্বলে যাচ্ছিল। চৈত্রীর তো চোখের পানি নাকের পানি এক হয়ে বেহুশের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওই ফুচকাওয়ালা ঠিক কী ধরনের ঝালমরিচ ব্যবহার করেছিল ফুচকা বানাতে কে জানে। তবে ওই ফুচকার চক্করে তাদের ওই দিনের ঘোরাফেরা বন্ধ হয়ে গিয়েছিল। নিহা আর চৈত্রীর অবস্থা দেখে তাদের দুজনকে দ্রুতই বাড়ি নিয়ে এসেছিল চঞ্চল আর নির্ময়। ঈদের দিনের ঘটনা মনে পড়তে লজ্জিত হলো চৈত্রী। সে মেয়ে হয়ে ঝালযুক্ত ফুচকা খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? চৈত্রীর ভাবনার মধ্যেই নির্ময় ফুচকা ভর্তি প্লেট নিয়ে এসে বসলো তার সামনে। প্লেট থেকে একটা ফুচকা তুলে ধরলো চৈত্রীর মুখের সামনে, বলল, পরে মনে করবে আবার, এখন খেয়ে নাও। চৈত্রীর ইতস্তত লাগছে বেশ। আশেপাশে কত মানুষের মধ্যে সে নির্ময়ের হাতে খাবে, সবাই কি ভাববে? নির্ময় হয়তো বুঝলো চৈত্রীর ইতস্তত বোধ, হাসলো সে, বলল, আমাদের মফস্বল নয় এটা, এটা শহর। এখানে কেউ কারোর দিকে খেয়াল রাখে না, এরা সব সময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। আর আমি তো ফুচকার দোকানে বসে তোমাকে চুমু দিচ্ছি না, শুধু খাইয়েই দিচ্ছি, এতে কেউ কিচ্ছু ভাববে না, খেয়ে নাও। চৈত্রী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, কপট রাগ দেখিয়ে বলল, আপনার এসব বাজে কথা ছাড়া একটা ভালো কথা নেই নাকি? আপাতত নেই, এখন খেয়ে নাও, কতক্ষণ আর ধরে রাখবো। চৈত্রী কথা বাড়ালো না আর। আশেপাশে এক নজর তাকিয়ে মুখ ঘুরিয়ে মুখের মধ্যে পুড়ে নিল ফুচকাটা। সাথে সাথেই হাঁ করলো নির্ময়। সেদিকে ভ্রু কুচকে তাকালো চৈত্রী। মুখের মধ্যে অবস্থানরত ফুচকা চিবোতে চিবোতেই বলল, কি? মুখ বন্ধ করলো নির্ময়, কপালে ভাঁজ ফেলে বলল, এটাও আবার তোমাকে বলে দিতে হবে নাকি? তোমাকে খাইয়ে দিলাম না, তুমিও এখন আমাকে খাইয়ে দাও। চৈত্রী ব্রুদয় কুচকে রেখেই বলল, আপনি না ফুচকা খান না, সেই ঈদের সময় বলেছিলেন। এখন খাই। চৈত্রী আর কথা বাড়লো না। এই লোকের সাথে কথা বাড়িয়েও খুব একটা লাভ হবে না। শুধু শুধু তার মুখ থেকে কতগুলো শব্দ আর বাক্যের অপচয় হবে। চুপচাপ প্লেট থেকে একটা ফুচকা তুলে নিল চৈত্রী, ধরল নির্ময়ের মুখের সামনে।
নির্ময় মুখ হাঁ করে ফুচকাটা নিয়ে নিল মুখের ভিতর, সাথে আলতোভাবে কামড়ে দিল চৈত্রীর ছোট ছোট আঙুলের ডগা। আহ করে ব্যথাতুর ধ্বনি তুলে হাত সরিয়ে নিল চৈত্রী, ঝাঁঝালো কণ্ঠে বলল। এটা কেমন ধরনের ব্যবহার নির্ময় ভাই? নির্ময় নিজের মুখের মধ্যকার ফুচকা চিবোতে চিবোতে বলল। এটা আমায় প্রতি কথায় কথায় ভাই বলার শাস্তি। ব্রু কুচকালো চৈত্রী। নির্ময় আবারও বলল। অবশ্য কামড় দিয়ে লাভই হয়েছে, কারণ ফুচকার চেয়ে তোমার আঙুল সুস্বাদু বেশি। চৈত্রী দাঁতে দাঁত চাপলো। এই লোক সামনে আসলে ওর মিনিটে মিনিটে রাগে দাঁতে দাঁত চাপতে হয়। কবে যেন এই দাঁতে দাঁত চাপতে চাপতে ওর দাঁতই ভেঙে যায় কে জানে। তারপরেই অল্প বয়সে দাঁত ভেঙে নির্ময়ের ভাষ্যমতে বুড়ি হওয়ার ভং ধরতে হবে তাকে। চৈত্রী দাঁতে দাঁত চেপেই হাত বাড়িয়ে চিমটি কাটলো নির্ময়ের হাতে। আহ করে ব্যথাতুর ধ্বনি তুলল নির্ময়, কপাল কুঁচকে বলল। মেরে ফেলবে নাকি? চৈত্রী কটমট করে উত্তর দিল। একটা চিমটিতে কেউ মরে যেতে পারে এই প্রথম শুনলাম আমি। এরা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। আমি মরে যেতে চাই, তবে চিমটিতে নয়, তোমার হাতের স্পর্শে। চৈত্রী দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলল। তাহলে আর কয়েকটা চিমটি কেটে আপনাকে মেরে দিই, ব্যাপারটা ভালো হবে তাই না? মুখ বাঙালো নির্ময়, বলল। সে হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কি ভেবেছো তোমার পিঠে ঈগলের মতো দুটো বড় বড় ডানা গুজিয়ে গেছে, আর সেই ডানা মেলে তুমি উড়বে? আমি বেঁচে থাকতে তা হতে দিচ্ছি না। অবশ্য মরে গেলেও ভূত হয়ে আমি তোমার ঘাড়েই বসে থাকবো, চিন্তা করো না। আপনি মরে গিয়ে আমার ঘাড়ের ওপর জেগে বসবেন, আর আমি ওঝা ডেকে আপনাকে ঝাঁটিয়ে বিদায় করব। ওঝা এসে একটা নারকেল পাতার শলার ঝাড়ু দিয়ে আপনাকে ঠিকঠাক মতো উত্তম মাধ্যম দিচ্ছে। আহা, কি সুন্দর দৃশ্য! আমি খুব করে অপেক্ষা করছি আপনার ঝাড়ুর বাড়ি খাওয়ার দৃশ্য দেখার জন্য। চোখ মুখ কুচকে চৈত্রের দিকে তাকালো নির্ময়, বলল। এতটা নির্দয় পাষাণ তুমি মেয়ে। আমি মরে গেলে যে তোমার বিয়ের আগে বিধবা হয়ে যাবে জানো না মেয়ে? ভেঙচি কাটলো চৈত্রী, বলল। আপনি মরে গেলে আমি বিয়ের আগে বিধবা কেন হব? আপনার সাথে আমার সম্পর্ক কি? আপনি কি আমার প্রেমিক পুরুষ? আমি কি প্রেম করেছি নাকি আপনার সাথে? নির্ময় কপাল টান করে তাকালো চৈত্রীর দিকে, বলল। তুমি বলতে চাইছো আমরা প্রেম করছি না? আমি তোমার প্রেমিক পুরুষ নই। চৈত্রী ঠোঁট গোল করে উত্তর দিল। একদম না। নির্ময় আলতো হাসলো, বলল। ঠিক আছে, আমি তোমার প্রেমিক পুরুষ নই। প্রেমটা না হয় তোমার সাথে আমার নাই হলো, তবে জেনে রাখো মেয়ে, বিয়েটা কিন্তু আমার সাথেই হবে। ঈষৎ কেঁপে উঠলো চৈত্রী, দৃষ্টি শীতল হলো তার। নির্ময় কি বলল? সে বিয়ে করবে চৈত্রীকে? চৈত্রী তার বউ হবে? এতদিন নির্ময়ের কাছাকাছি আসা, ভালোবাসা সবটাই ছিল অপ্রকাশিত মাধ্যমে। তার ভিতরকার অনুভূতির তোলপাড় সে জানান দিয়ে গেছে বারবারই, তবে মুখে কোনো সম্পর্ক বন্ধন কিংবা নিজের অনুভূতির নাম প্রকাশ করেনি সে। তবে চৈত্রীর বিশ্বাস ছিল দৃঢ়। সে বিশ্বাস করত নির্ময়ের এই অপ্রকাশিত ভালোবাসায় সে ঠকবে না কখনো। নির্ময় তাকে ঠকাবে না। সে অনুভব করতে পারত নির্ময়কে, গভীরভাবে অনুভব। ওই যে হুমায়ুন আহমেদের একটা উক্তি আছে না, যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর। চৈত্রীও এই উক্তির বিশ্বাসী ছিল ভীষণ। সে সুখে ছিল নির্ময়ের হৃদয়ে গোপনে সাজানো তার জন্য ভালোবাসার স্নিগ্ধতায়। তবে নিজের গোপনতা ভেঙে এই প্রথম নির্ময় মুখ ফুটে বলেছে সে বিয়ে করবে চৈত্রীকে। এইটুকু কথাতেই যেন শীতলতায় ছেয়ে যেতে লাগলো চৈত্রীর হৃদয়খানা। অনুভূতিরা যেন পাখা মেলে উঠতে শুরু করেছে চারিধারে। শিশির অনুভূতিতে সিক্ত হয়েছে তার মন প্রাণ। তবে এই অনুভূতির পাল্লায় পড়েও যেন দমল না চৈত্রী। ভেঙচি কাটলো সে, বলল। হয়ে গেছে আমার আপনাকে বিয়ে করতে। সময় আসুক, দেখা যাবে। চৈত্রী আর কথা বাড়ালো না, যদিও এই কথার পরিপ্রেক্ষিতে তার কথা বাড়িয়ে মোটেই ঝগড়া করতে ইচ্ছে করছে না। নির্ময়ের ওষ্ঠদ্বয় দ্বারা উচ্চারিত প্রথম বিয়ের বাক্যের অনুভূতি সুন্দর, তো উপভোগ করা যাক না সেই সুন্দর অনুভূতিকে। চৈত্রী মাথা নোয়ালো। একটা ফুচকা তুলে তেঁতুল, ধনেপাতা, মরিচ, লবণে মিশ্রিত টকে ডুবিয়ে ফুচকাটা গালে পুরল। অতঃপর ফুলো গাল নিয়ে আবার তাকালো নির্ময়ের পানে। রাতের আধার ঘনিয়েছে, রাত 8টা বেজেছে হয়তো। কৃত্রিম সোডিয়ামের আলোয় আলোকিত হয়ে উঠেছে শহরের চারপাশটা। বড় বড় বিল্ডিংগুলো যেন জ্বলজ্বল করছে কৃত্রিম আলোর বদৌলতে। বিশ্ববিদ্যালয়ের আশপাশও সব আলোকিত। ছেলেমেয়েরা এখনো চারিদিকে হেঁটে বেড়াচ্ছে সগৌরবে। চৈত্রী বসে আছে হলে নিজের রুমে, নিজের বিছানায়। এই রুমে তাকে নিয়ে মোট 4 জনের বসবাস। এর মধ্যে সম্ভবত 2 জন তার সিনিয়র আর 1 জন তার ব্যাচমেট।
সঠিক একজনও জানা নেই তার। জানবে কিভাবে? সে তো এখনো কথাই বলেনি কারোর সাথে। নিজেকে কেমন ভীত ভীত লাগছে এদের সামনে। কি থেকে কি বলে কথা শুরু করবে সেটাই তার মস্তিষ্কে আসছে না। চৈত্রী নিজের বাড়ি থেকে আনিত সামগ্রী ব্যাগ থেকে বের করে গুছানোর চেষ্টা চালাচ্ছে, আর আর চোখে দেখে নিচ্ছে তার রুমমেটদের। তারা একে অপরের সাথে কথা বলছে, শুধু সেই নিজের ইতস্তত বোধকে দূরে ঠেলে কথা বলতে পারছে না তাদের সাথে। চৈত্রীর দোতলার মধ্যেই একজন রুমমেট এগিয়ে এলো তার দিকে। ছিপছিপে গরনের মেয়েটা, ফর্সা মুখশ্রীতে চুলগুলো পিঠ অব্দি নামানো, পরনে একটা 3 পিস, তবে ওড়নাটা গলায় ঝুলানো শুধু। সে ছোট একটা কৌটা এগিয়ে দিল তার দিকে, বলল, এটা তোমার জন্য। চৈত্রী অবাক হলো, তবে ধরলো না কৌটাটা। তার রুমমেট মেয়েটি তাড়া দিল, বলল, কি হলো, ধরো। চৈত্রী হাতে নিল কৌটাটা, অবাক কণ্ঠে বলল। এটা কি? রুমমেট মেয়েটা হাসলো, বলল, আচার। আমি আচার খেতে ভালোবাসি কিনা তাই মা পাঠিয়েছে, সবাইকে দিয়েছি, তুমি নাও। চৈত্রী অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, বলল। সব আমাদের দিয়ে দিলে তুমি কি খাবে? চৈত্রীর কথা শুনে এগিয়ে এলো তাদের আরেকজন রুমমেট। এই মেয়েটি আবার বেশ মোটাসোটা, টি শার্ট আর প্লাজো জড়ানো শরীরে, গলায় ওড়না ঝুলিয়ে রাখা আগের মেয়েটার মতোই। সে এসেই দুম করে এক কিল বসিয়ে দিল প্রথম মেয়েটির পিঠে। পিঠ যেন বেঁকে গেছে মেয়েটির। মোটা মেয়েটি হেসে বলল, ওকে চিকনা দেখলে কি হয়েছে, খুব খায়। আমাদের এই ছোট ছোট কৌটোতে দিয়ে নিজের জন্য একটা বড় কৌটা ভরে আগে থেকেই সরিয়ে রেখেছে আচার। মোটা মেয়েটির কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল শুকনো মেয়েটি, বলল, তোকে না কতবার বলেছি তোর ওই 30 মন ওজনের ভুটকি হাত দিয়ে আমাকে মারবি না। মা গো মা, পিঠটা যেন পেকে গেল আমার এই ভুটকির অত্যাচারে। খেপে গেল মোটা মেয়েটি। সে অগ্নিঝরা কণ্ঠে বলল, চুপ থাক। জুনিয়রদের সামনে একদম উল্টাপাল্টা কথা বললে আপাতত পিঠ বাঁকা করেছি, এরপর ভেঙে দেবো শুটকি। কথাটুকু শেষ করে সে আবার তাকালো চৈত্রীর দিকে, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, শোনো, আমার নাম নাইমা, আর এই যে হ্যাংলা পাতলা পাটকাঠির মতো মেয়েটিকে দেখছো যে তোমাকে আচার দিয়েছে, ওর নাম শারমিন। আমরা দুজনেই তোমার সিনিয়র। এরপর তাদের কাছ থেকে একটু দূরে দাঁড়ানো একটি ছোটখাটো মেয়েকে হাত বাড়িয়ে ডাকলো নাইমা, বলল, এদিকে আয়। মেয়েটি গুটি গুটি পায়ে এগিয়ে গেল নাইমার দিকে। নাইমা এক হাত বাড়িয়ে আগলে নিল মেয়েটিকে, হেসে বলল, ও হচ্ছে হাফসা, সম্পর্কে শারমিনের বোন হয়। ওর কাছেই শারমিনের মা আচার পাঠিয়েছে। ও তোমার ব্যাচমেট। চৈত্রীর ইতস্তত বোধ ভাঙল কিছুটা। সেও এখন কিছুটা সহজ হয়েছে এদের সাথে। তার ভাবনাকে ভুল প্রমাণিত করে তার রুমমেটরা বেশ ভালোই বেরিয়েছে। কি সুন্দর আচরণ এদের, যেন অল্পতেই অবসান ঘটিয়েছে তার ভিতরে চলতে থাকা সকল দ্বিধাদ্বন্দ্বের। সৌজন্যমূলক হাসলো চৈত্রী, বলল, আমি চৈত্রী। শারমিন হাসলো, বলল, বাহ, সুন্দর নাম। আমার নামটা বড্ড শিখে দে, কে রেখেছিল কে জানে। নাইমা ভেঙচি কাটলো, বলল, তাহলে এক কাজ কর, এখন নিজের আবার আকিকা দিয়ে আবার নতুন দেখে একটা নাম রেখে দে। মুখটা ছোট করে ফেললো শারমিন, আফসোসের সুরে বলল। তাই করব ভাবছি। সবার কথার মধ্যেই হঠাৎ ফোরন কাটলো হাফসা। হুট করেই চৈত্রীকে বলল, তোমার সাথে বিকেলে একটা ছেলেকে দেখলাম, ছেলেটা কে, বয়ফ্রেন্ড নাকি? হাফসার কথা শেষ হতে না হতেই যেন চৈত্রীর উপর হুমড়ি খেয়ে পড়লো শারমিন আর নাইমা। তারা যেন আশ্চর্য কিছু শুনে ফেলেছে, সাথে বেশ কৌতূহলীও হয়ে উঠেছে। নাইমা বেশ কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো, এই, তোমার বয়ফ্রেন্ড আছে? লজ্জায় মাথা নুইয়ে ফেললো চৈত্রী। সে কি উত্তর দিবে? নির্ময়ের সাথে তার সম্পর্কে যে কোনো নাম নেই, নামহীন অনুভূতিপূর্ণ সম্পর্ক তাদের। নির্ময় আদৌ তার বয়ফ্রেন্ড কিনা সে তো জানে না। আর সবচেয়ে বড় কথা, নির্ময়কে নিজের বয়ফ্রেন্ড বলতেও একটু কেমন লজ্জা লজ্জা লাগছে তার। এই প্রথম তো, এর আগে তো কখনো এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। চৈত্রীর মুখ দেখেই যা বোঝার বুঝে নিল শারমিন, নাইমা আর হাফসা। শারমিন নিজের কৌতূহলী মুখখানাকে ছোট করে ফেললো, আফসোসের সুরে বলল, ছোট ছোট পোলাপাইনও বয়ফ্রেন্ড নিয়ে ঘরে, আর আমার জীবনে কি ছিলাম। মুখ বাঁকালো নাইমা, বলল, তোর কপালে বয়ফ্রেন্ড নেই, যে পাটকাঠির মতো চেহারা। পরে দেখা যাবে পার্কে প্রেম করতে গিয়ে দুজন বাদাম কিনে খাচ্ছিস আর প্রেম করছিস, হঠাৎ তোর বয়ফ্রেন্ড বাদামের খোসায় ফু দিল, কিন্তু উড়ে গেলি তুই। তখন কি বিপদেই না পড়বে ছেলেটা। আর জেনে শুনে এই বিপদে কেই বা পড়তে চাইবে বলতো?
তেতে উঠলো শারমিন, বলল, ভালো হয়েছে, পাট কাটি আমি। তোর মতো কুমড়ো পটাশ তো আর না। একদম বাজে কথা বলবি না, আমি মোটেও কুমড়ো পটাশ নই, আমি শুধু একটু স্বাস্থ্যবতী।